নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এবারে এই সময় পা ফুলে গেলেই স্বাভাবিকভাবে অনেকে টেনশনে পড়ে যায় যে পা ফুলে যাওয়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, কোনো রকম ভয়ের কারণ নেই তো, বা এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো, এই সময় কি করব, এই বিভিন্ন প্রশ্ন নিয়ে অনেক মায়েরা জানতে চেয়েছেন। চলুন আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা। বিশেষত গর্ভাবস্থায় পা ফুলে যাওয়াটা বিশেষ কিছু ভুলের জন্য হয়ে থাকে, তবে এই সময় কিছু কিছু টিপস রয়েছে যেগুলো করলে অনেক সময় পা ফুলে যাওয়া কমে যায়। তবে কোন ক্ষেত্রে কোন লক্ষণ দেখলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তার সঙ্গে সঙ্গে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে গর্ভাবস্থায় পা ফুলে যাওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে। চলুন এই বিষয়ে আপনাদের সাথে আসল তথ্য তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাচ্ছে। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রে দেখা দিতে পারে, তবে সেটা প্রেগনেন্সি সেকেন্ড অথবা থার্ড ট্রাইমেস্টারে, মানে প্রেগনেন্সি 5 মাসের পর থেকে কিন্তু দেখা দিতে পারে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম 3 মাসে যদি পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়, তাহলে সেটা কিন্তু অন্য কোনো কারণে হতে পারে। এক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তবে প্রেগনেন্সি 5 মাসের পর থেকে পা ফুলে যায়ই বা কেন? দেখুন, সবার ক্ষেত্রে পা ফুলে যাওয়াটা সমস্যাটা নাও দেখা যেতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাসে হতে পারে, যেটা কিন্তু একটা কমন বিষয়। তবে প্রেগনেন্সি 5 মাসেও কারো কারো ক্ষেত্রে হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো, দেখুন, গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে প্রত্যেকটা মায়ের শরীরে রক্তের সঞ্চালন বেড়ে যায়, যাতে বাচ্চার বৃদ্ধিটা ভালোভাবে হতে পারে, বাচ্চার শরীরে রক্তের সঞ্চালন ভালোভাবে হতে পারে, এবং বাচ্চার শরীর থেকে যে রেশন পদার্থগুলো রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, এক্সট্রা যেগুলো রয়েছে, সেগুলো যাতে ঠিকঠাকভাবে মায়ের শরীরে সরবরাহ হয়ে বাইরে বেরোতে পারে। এই বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল কারণের জন্য কিন্তু স্বাভাবিকভাবে রক্তের সঞ্চালন বেড়ে যায়, আর যার কারণে কিন্তু শরীরের মধ্যে এক্সট্রা যে তরল, এক্সট্রা যে ফ্লুইড, সেটা কিন্তু উৎপাদন হয়ে থাকে। এর কারণে কিন্তু শরীরের মধ্যে যেটা হয় যে জলের সঞ্চয় হয়ে থাকে। আর দ্বিতীয়ত হলো যে প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা আস্তে আস্তে যতটা বৃদ্ধি পায়, প্রেগনেন্সির সময় যতটা এগিয়ে যায়, এই সময় ইউটেরাসের আকার বৃদ্ধি পায়। ইউটেরাসের আকার বৃদ্ধি পাওয়ার ফলে পেটেরও আকার বৃদ্ধি পায়। এর ফলে আমাদের ইউটেরাস যেখানে রয়েছে, মানে তলপেটের জায়গাটাতে যেখানে ইউটেরাস রয়েছে, ঠিক তার পিছন দিকে কিন্তু একটা শিরা এবং ধমনী রয়েছে, যার মাধ্যমে ব্লাড সাপ্লাই হয়ে নিচের দিকে, বলতে গেলে পায়ের দিকে রক্ত সঞ্চালিত হয়। এবার এই সময় আপনাদের একটা সহজ ভাষায় বোঝাই যে দেখুন, এটা যদি ইউটেরাস হয়, মানে সামনের দিকে ইউটেরাস রয়েছে, এবারে এই ইউটেরাসের ঠিক পিছন দিকে মানে এই শিরা বা ধমনী রয়েছে, যার মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়ে নিচের দিকে রক্ত সাপ্লাই হয় বা পায়ের দিকে রক্ত পৌঁছায়। এক্ষেত্রে এটা যদি কোনো মতোই আকার বৃদ্ধি পায় বা কোনো মতো করে চাপ দেয় নিচের দিকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালনটা কমে যাবে, কারণ এর উপর চাপ পড়ছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে দেখা দেয় ইউটেরাসের আকার বৃদ্ধির কারণে, বিশেষত 5 মাসের পর থেকে অনেকের ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যাটা দেখা দিতে পারে। আর এটা কিন্তু অনেকের ক্ষেত্রে 5 মাসের পর থেকে না হলেও প্রেগনেন্সির 9 নম্বর মাসে দেখা দিতে পারে। এটা কমন সমস্যা। তাছাড়াও প্রেগনেন্সিতে যেটা হয় যে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ হয়, প্রজেস্টেরন, এস্ট্রোজেন, রিল্যাক্সিন, এই হরমোনগুলোর প্রভাবেও কিন্তু গা হাত পা ফুলে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই কারণের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে পা ফুলতে পারে। তাছাড়াও কিছু কিছু ভুল রয়েছে, মানে গর্ভাবস্থায় কিছু কিছু ভুলের কারণেও কিন্তু আপনার ক্ষেত্রে পা ফোলার সমস্যাটা একটু বেশি দেখা দিতে পারে। কি কি? কোনো গর্ভবতী মা যদি বা কোনো প্রেগনেন্ট মহিলা যদি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, বা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, বা অফিসে কোনো কাজ করছেন, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, তার ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেবে। কারণ যেটা বললাম যে প্রেগনেন্সিতে তরলের উৎপাদন খুব বেশি হয়, আর এই তরল কিন্তু গিয়ে নিচের অংশে জমা হবে, সেক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেবে। দ্বিতীয়ত, আপনি যদি পায়ের উপর পা চড়িয়ে বসেন, দেখবেন যে দিদা কাকিমারা সবসময় বলবে যে পায়ের উপর পা চড়িয়ে কখনো বসতে নেই প্রেগনেন্সিতে। এর লজিক কিন্তু একটাই, সেটা হলো পা ফুলে যাওয়ার সমস্যাটা দেখা দেয়। তো এটা কিন্তু অবশ্যই মেনে চলবেন যে পায়ের উপর পা দিয়ে কখনোই বসবেন না, সবসময় পা দুটোকে ছড়িয়ে বসবেন। আর দ্বিতীয়ত, প্রেগনেন্সিতে আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান, সেই ক্ষেত্রেও পা ফুলে যাওয়ার সমস্যাটা আপনার ক্ষেত্রে দেখা দেবে।
এবারে এই বিষয়টা নিয়ে অনেকের অনেক তর্ক রয়েছে যে পা ফুলে যাচ্ছে, জল জমা হচ্ছে, তাতেও আবার জল খাবো। দেখুন, প্রেগনেন্সিতে আপনি যদি পা ফুলে যাওয়ার সমস্যাটা কমাতে চান, তার জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আপনার শরীরে জলের মাত্রা কমে যাচ্ছে, যার কারণে কিন্তু এই পা ফুলে যাওয়ার সমস্যাটা বেশি হচ্ছে। সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে জল খান, দেখবেন যে পা ফোলার সমস্যা কম হবে। তার জন্য কিন্তু গ্রীষ্মকালে বেশিরভাগ জনের ক্ষেত্রে পা ফোলার সমস্যা দেখা দেয়, কারণ এই সময় অনেকে জল খাওয়াটা কম করে থাকেন। কারণ গ্রীষ্মকালে পিপাসা বেশি লাগে, কিন্তু অনেকে জল খেতেই ভুলে যান বা জল অনেক সময় কম খান, তার জন্য কিন্তু পা ফোলার সমস্যাটা দেখা দেয়। দ্বিতীয়ত, আপনার যদি পা ফুলে যায়, সেক্ষেত্রে যেটা করবেন যে আপনি ঘুমানোর সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমাবেন বেশিরভাগ টাইমে। সবসময় তো আর বাম পাশ ফিরে ঘুমানো যায় না, কখনো ডান সাইডে কখনো বাম সাইডে। তবে যেটা বলে যে লজিক্যালি আপনি যদি বাম সাইডে হয়ে ঘুমান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা ভালো থাকবে, বাচ্চার শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে। তার সঙ্গে সঙ্গে যে শিরা ধমনির কথা বললাম, যেটা কিন্তু নিচের শরীরে রক্ত সাপ্লাই করতে সাহায্য করে, এই শিরা ধমনি কিন্তু স্বাভাবিকভাবে হালকা একটু ডান দিকে কাত হয়ে রয়েছে। তো বাম পাশ ফিরে ঘুমোলে আপনার শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে, পা ফোলার সমস্যাটাও কম হবে। আর যখন ঘুমাবেন, দুটো বালিশের উপর পা উঁচু করে ঘুমান, তাহলে কিন্তু এই পা ফুলে গেলেও আপনার ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে পা ফোলা কমে যাবে। আর তাছাড়াও এই সময় নেক্সট যেটা করবেন সেটা হলো বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না, বিশেষত 30 মিনিটের বেশি কোনো জায়গায় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না, বা একই পজিশনে বেশিক্ষণ ধরে বসে থাকবেন না। মাঝে মাঝে পজিশন চেঞ্জ করুন, আর পা ঝুলিয়ে বসবেন না। কোথাও হয়তো বসে রয়েছেন চেয়ারে বা কোনো একটা জায়গায় হয়তো আপনি বসে রয়েছেন, পা ঝুলিয়ে বসে থাকেন, অনেকের একটা অভ্যাস থাকে। তবে এই সময় পা ঝুলিয়ে বসলেও আপনার ক্ষেত্রে পা ফুলার সমস্যাটা একটু বেশি হবে। আর তাছাড়াও এই সময় ডাবের জল খান, লেবু জল খান, এই জিনিসগুলো কিন্তু প্রচুর ইলেকট্রোলাইটস রয়েছে, যেগুলো পা ফোলার সমস্যাটা কম করবে। এই সময় বেশি করে হাঁটাচলা করুন। আপনি নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবেন, আপনার ক্ষেত্রে পা ফোলার সমস্যাটা কম হবে। সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন। এটা কিন্তু আপনার প্রেগনেন্সি বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা কমাবে, তার সঙ্গে সঙ্গে পা ফোলার সমস্যাটাকে কিন্তু একদমই হতে দিবে না। তো এই সময় হাঁটাচলা করুন, বাড়িকার টুকটাক কিছু কাজ করুন, এবং পর্যাপ্ত পরিমাণে রেস্টও নেবেন। সবসময় কাজ করলে চলবে না, রেস্টও নিতে হবে। এবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো পা ফোলার কোন লক্ষণ দেখলে আপনার ক্ষেত্রে পা ফুলে গেছে, তবে এর সঙ্গে কোন লক্ষণটা দেখলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এটা কিন্তু অবহেলা করলে চলবে না। কারণ দেখুন, প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে পা ফুলে, তবে আপনার ক্ষেত্রে যদি পাটা অতিরিক্ত ফুলে গেছে, তার সঙ্গে সঙ্গে মুখ, হাত, পা এগুলো ফোলার সমস্যা দেখা দিচ্ছে, গা হাত পা সম্পূর্ণ ফুলে গেছে, এক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ এটা কিন্তু অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে। প্রেগনেন্সিতে হালকা পা ফুলে, খুব একটা বেশি না। আর যদি আপনার ক্ষেত্রে এটাও হয় যে কোনো একটা পা খুব বেশি ফুলে গেছে, আর একটা পা নর্মালি রয়েছে, একটা পা লাল টসটসা হয়ে গেছে এবং বেশ ফুলে গেছে, সেই ক্ষেত্রেও অন্য কোনো সমস্যা হতে পারে, থাইরয়েড কোনো সমস্যা, সেই ক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এমনকি এই সময় আপনার ক্ষেত্রে যদি পেটের পেটের জায়গায় ব্যথা অনুভূত হচ্ছে, বা কোমরের জায়গায় খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছে, জোর লাগছে পা ফুলে যাওয়ার সঙ্গে, বা এই সময় আপনার ক্ষেত্রে মাথা যন্ত্রণা হচ্ছে, ঝাপসাপোনা দেখা দিচ্ছে, পা ফোলার সমস্যাটা আরও বেড়ে চলেছে, এই সমস্ত লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে পা ফুলে গেলে বেশি টেনশন নেবেন। এই সময় যে টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই করুন। প্রেগনেন্সিতে পা ফুলে যাওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে এটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে, এটা অনেকে জানতে চেয়েছেন যে প্রেগনেন্সিতে পা ফুলে যাওয়ার সমস্যাটা কিসের লক্ষণ। দেখুন, সাধারণত যেটা বলা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে পা ফোলার সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা কিন্তু অনেকে বলে থাকেন যে আপনার ক্ষেত্রে পা ফুলে গেছে, তাহলে কিন্তু ছেলে হতে পারে। এটা অনেকের ক্ষেত্রে মিলে গেছে, যেমন আমার ক্ষেত্রে মিলে গেছে। তবে এই বিষয়ে বলে রাখি, প্রেগনেন্সিতে পা ফোলাটা একটা কমন সমস্যা। এটা বিশেষত যেটা বললাম যে জরায়ুর আকার বৃদ্ধির কারণে, হরমোনের প্রভাবে, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে, ঠিকঠাকভাবে জল না খেলে, এইসব কারণে পা ফোলার সমস্যাটা হতে পারে। তবে এই সময় ঠিকঠাকভাবে জল খান, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না, এই সময় হাঁটাচলা করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন, তাহলে দেখবেন পা ফোলার সমস্যাটা কম হয়ে যাবে। আর তাছাড়াও পা ফুলে গেলেও দুটো পাকে দুটো বালিশের উপরে রেখে তারপরে কিন্তু রাত্রেবেলা ঘুমাবেন, দেখবেন পা ফোলার সমস্যাটা কমে যাবে। এক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। তবে এটা দেখে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কোনো মতেই জানা সম্ভব না। বৈজ্ঞানিক মতে এগুলোকে কোনো মতেই ধরে না, কারণ প্রেগনেন্সিতে পা ফোলার সমস্যা একটা কমন সমস্যা। তার জন্য এই সময় রিল্যাক্স থাকুন, এবং আপনার গর্ভে যে থাকুক সে সুস্থ থাকুক, ভালো থাকুক, তার জন্য এই লক্ষণগুলো অবশ্যই খেয়াল রাখুন। যদি কোনোটাও লক্ষ্য করুন, তাহলে কিন্তু দেরি না করে ডাক্তার কাছে চলুন। আজকের জন্য টাটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।